প্যালেস্টাইনে পাইন গাছ নেই, যিশু দেখেননি। ক্রিসমাস কেকও যিশু কোনোদিনও খাননি। এই যে কেক আর এই যে ক্রিসমাস ট্রি কেন ক্রিসমাসের সাথে অ্যাসোসিয়েটেড? এখন কেক কালচারটা ঢুকেছে। আমার যারা বন্ধু বান্ধব সেখানে দেখেছি, তাদের বাড়িতে ক্রিসমাস ট্রিও দেখতাম না, কেক হতো না, পিঠে পুলি, নানা রকমের পিঠে বলি। এই সময় তো নভেম্বর উঠছে। ক্রিসমাস মানেই যেটা মাথায় আসে যে আমরা পার্ক স্ট্রিটে যাব। আর কোথাও এই গ্র্যান্ডার ভাবে সেলিব্রেট হয় ক্রিসমাস? এই যে ক্রিসমাস স্ট্রিট সিজনটা, ব্রিটিশ আমলে এইটা ছিল সাহেবদের সবচাইতে বড় ধুমধামের জায়গা। বাগবাজারের ওই অঞ্চলের কিছু ছেলে সাহেব পাড়ায় আলো দেখতে গিয়েছিল, দেখতে গিয়ে পুলিশের রুলের গুঁতো খেয়ে তারা ফেরত চলে আসে। সাহেবদের আমরা দেখিয়ে দেব আমরাও আলোকসজ্জায় তাদের থেকে কিছু কম যাই না। পর্তুগিজদের আর কি কি অবদান রয়েছে যেটা এখনো দেখা যায়? আলমারি, বারান্দা, সাবান, পাউরুটি, এগুলো সব কিন্তু পর্তুগিজ শব্দ। তবে পর্তুগিজদের মেন অবদান बस तुम्हें जिह्वाग्रे सर्व शुक्ला सरस्वती। মা সরস্বতী আমার জিভে আসন গ্রহণ করুন, আমার মধ্যে দিয়ে কথা বলুন, এই প্রার্থনা করে আজকের পডকাস্ট শুরু করা যাক। হ্যালো স্যার, আপনি কেমন আছেন? ফার্স্ট ক্লাস। আমাদের সেই কালী পুজোর আর দিওয়ালির এপিসোডটা হয়েছিল, তারপরে আপনার সাথে আবার দেখা। আজকে খুব স্পেশাল একটা এপিসোড হতে চলেছে, সেটা হচ্ছে ক্রিসমাস নিয়ে আমরা কথা বলছি। দুটো এপিসোডে আমরা ভাগ করে দিচ্ছি। প্রথমটা আমরা ক্রিসমাস ইন কলকাতা সেলিব্রেশন নিয়ে কথা বলবো, পরের এপিসোডটাতে আমরা স্পিরিচুয়াল সাইড অফ ক্রিসমাস নিয়ে কথা বলবো। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ক্রিসমাস মানেই যেটা মাথায় আসে যে আমরা পার্ক স্ট্রিটে যাব, পার্ক স্ট্রিটে সেই বিভিন্ন রকম লাইটিং, যে দুর্গাপুজোর মতন লাইটিং, সেন্ট পলস ক্যাথিড্রালে যাব। এই ছাড়া কি আর কোথাও এই গ্র্যান্ডার ভাবে সেলিব্রেট হয় ক্রিসমাস? দেখো, পার্ক স্ট্রিটে ক্রিসমাস তার একটা চরিত্র আছে। সেটা বহুলাংশে, আমরা তো ব্রিটিশদের আন্ডারে প্রায় 200 বছর ছিলাম, এবং এই যে শীতের সময়টা, এই 24শে ডিসেম্বর থেকে শুরু করে 1 জানুয়ারি অবধি এই যে উৎসবের সময়টা, এটা ছিল সাহেব পাড়া। এবং সাহেব পাড়ায় সাহেবই কায়দায় এই যে সমস্ত রেস্টুরেন্টগুলো, সেখানে একদম খানা পিনা, যার জন্য বলা হতো মেরি ক্রিসমাস। ক্রিসমাসকে কিন্তু সাধারণত শুনবে না কেউ ব্লেসেড ক্রিসমাস বা হ্যাভ আ হোলি ক্রিসমাস, এগুলো কিন্তু বলা হয় না, বলা হয় মেরি, অর্থাৎ ফুর্তি করো। কেন? মানে তার কারণটা খুব সিম্পল। যীশু খ্রিস্টর কবে এক্স্যাক্টলি জন্মেছিলেন এটা কিন্তু আমরা জানি না। গরিব ঘরে একটা বাচ্চা যখন জন্মায়, তখন কিন্তু আমাদের বাড়িতে যে কাজের লোকেরা যারা আছে, তাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের ছেলে মেয়ের তুমি কবে তোমার জন্মদিন ছিল, অনেকেই বলতে পারবে না। যদিও এখন ওই আধার করতে গিয়ে জন্মদিন নিয়ে তাদেরকেও খোঁজ খবর করতে হচ্ছে, তথ্য তালাশ করতে হচ্ছে। সাধারণভাবে সেটা খুব একটা বড় ব্যাপার নয়। ফলে যীশু খ্রিস্টর এক্স্যাক্ট ডেট অফ বার্থ আমরা জানি না। যেটা আমরা শিওরলি জানি যে আর যখনই জন্মে থাকুন, যীশুখ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মাননি। কেন? বাইবেলে আমরা পাচ্ছি যে যিশুর জন্মের প্রাক মুহূর্তে, প্যালেস্টাইন তো মরুভূমির দেশ, মরুভূমির মধ্যে যারা মেষপালক, যারা ভেড়া চড়ায়, তারা গোল হয়ে আগুন জ্বালিয়ে বসে আছে, এবং তখন দেবদূত তাদের সামনে আসছে, এসে বলছে গ্লোরি টু গড অ্যান্ড গ্লোরি টু অল মেন অফ গুড উইল ইত্যাদি ইত্যাদি, এবং বলছে যে তোমরা অমুক জায়গায় যাও, সেখানে দেখবে যে একটা বাচ্চা, সে একটা গোশালায় জন্মগ্রহণ করছে ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মরুভূমিতে তারা গোল হয়ে বসে আগুন জ্বালিয়ে বসছে, এটা কিন্তু আর যখনই হোক শীতকালে হবে না। আমাদের দেশেও যেরকম দেখা যায় গরমকালে পার্কগুলোতে গিয়ে লোকে গোল করে বসে। তো কাজেই ক্রিসমাসটা তাহলে 25শে ডিসেম্বরটা এলো কোথা থেকে? যে খ্রিস্ট ধর্ম যখন রোমের রাষ্ট্রধর্ম হলো, তখন রোমানদের সবচাইতে বড় উৎসব ছিল স্যাটার্নালিয়া,
এবং সেটা হতো সাধারণত ওইরকম এই 23শে ডিসেম্বর 24শে ডিসেম্বর এইরকম সময় সেটাকে বলা হতো ফেস্টিভ্যাল অফ দ্য সান গড। কেননা আমরা জানি ওই সময় 23শে ডিসেম্বর ওই সময় নাগাদ আমরা জিওগ্রাফিতে পড়েছি যে দিনটা সবচাইতে ছোট হয় এবং তারপর থেকে আস্তে করে দিনটা বড় হতে শুরু করে। তো সেই জন্যেই ওই যে ফেস্টিভ্যাল অফ দ্য সান গড। এবার খ্রিস্ট ধর্ম যখন রোমের রাষ্ট্রধর্ম হলো, দেখা গেল যে ওখানকার মানুষরা তারা পুরনো উৎসবই তারা করছে, ফলে তখন ওটাকে পাল্টিয়ে দিয়ে সান গড থেকে হয়ে গেল ফেস্টিভ্যাল অফ দ্য সান অফ গড, সেইভাবে এলো। যার জন্যে কিন্তু যখন প্রটেস্ট্যান্ট রিফর্মেশন যখন হলো তখন তারা কিন্তু ক্রিসমাসকে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। এবং ইনফ্যাক্ট এই যে চার্লস ডিকেন্স তার বিখ্যাত সিরিজ ক্রিসমাস ক্যারল যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখব যে একজন ব্যবসায়ী, হ্যাঁ, তার বাড়িতে একজন কাজ করে, তো সেই ব্যবসায়ী কিন্তু তার কর্মচারীকে ছুটি দিতে চাইছে না। সে বলছে হোয়াট ক্রিসমাস, কিসের ক্রিসমাস? ফলে ওইখানে কিন্তু গল্পটা আলাদা। ফলে ক্রিসমাসটা হয়ে গেছে ফুর্তি করার জায়গা, মেরি ক্রিসমাস। আর খ্রিস্ট ধর্মের প্রকৃত আধ্যাত্মিক উৎসব সেটা হচ্ছে যীশুখ্রিস্টের পুনরুত্থান, সেই উপলক্ষে ইস্টার। যাই হোক, ইস্টারের কথা আমরা আসছি না। তো আমরা যে কলোনিয়াল হেরিটেজ যেটা আমরা দেখি সেটা হচ্ছে সেই জন্যই ওই পানশালা, এবং যে লোক সারা বছর মদ খায় না ও ক্রিসমাসের দিনেও অনেক সময় এরকম, মানে একটু এটা বলছি একটু আপার ক্লাস, আগে অরিজিনালটা আপার ক্লাসের উৎসব ছিল, এখন তো দেখা গেছে এটা একদম ইট হ্যাজ কাট অ্যাক্রস অল সেকশন। এবং এই যে সেন্ট পলস ক্যাথিড্রালে সব যায়, ওখানে মানে সেখানে বাইরে ক্রিপ করা থাকে, এবং সেন্ট পলস ক্যাথিড্রালে তো দেখা যায় যে সেখানে এই খ্রিস্টানদের থেকে অখ্রিস্টানদের ভিড়টাই বেশি, সবাই একটা পুজো দেখতে এসেছে। আরেকটা জায়গাতেও এই ক্রিসমাস আমরা খুব ইদানিংকালে দেখছি, সেটা হচ্ছে বো ব্যারাক অ্যাংলো ইন্ডিয়ানরা, তারা কিন্তু মূলত অনেকেই দেশ ছেড়ে চলে গেছে, অস্ট্রেলিয়ায় চলে গেছে, কানাডায় চলে গেছে। যারা এখনও রয়ে গেছে তারা অ্যাংলো ইন্ডিয়ান পদ্ধতিতে তারা ব্যারাকে তারা সেলিব্রেট করে। তো এইটা এক ধরনের ক্রিসমাস, মেরি ক্রিসমাস। স্যার, ছোটোবেলা থেকে যে স্মৃতিগুলো মনে পড়ে, যে সেই ক্রিসমাস ট্রি কেনা, সেটাকে সাজানো, তারপরে পাড়ার কিছু লোকজনকে ডেকে আমি নিজেও সেলিব্রেট করতাম, কেক কাটতাম, ফ্রুট কেক। এই যে কেক আর এই যে ক্রিসমাস ট্রি, এইটা কেন ক্রিসমাসের সাথে অ্যাসোসিয়েটেড, জিজাসের সাথে কেন অ্যাসোসিয়েটেড? সত্যি কথা বলতে গেলে কি, ভগবান যীশুখ্রিস্ট তিনি ক্রিসমাস ট্রিও চোখে দেখেননি। মরুভূমির দেশ, সেখানে ওই ধরনের পাইন গাছ কোথায়? পাইন গাছ তো প্রচণ্ড ঠান্ডার দেশের গাছ, যেখানে পাতাগুলোই এমন যে বরফ যখন পড়বে বরফটা কিন্তু পাতার মধ্যে দিয়ে ভেদ করে নেমে যাবে, ডাল ভেঙে পড়বে না। প্যালেস্টাইনে পাইন গাছ নেই, যিশু দেখেননি। ক্রিসমাস কেকও যিশু কোনোদিনও খাননি। কোথা থেকে এসেছে? আমরা কুইন ভিক্টোরিয়ার কথা আমরা জানি, মহারানী ভিক্টোরিয়া, হ্যাঁ, এবং তাকে নিয়ে বাঙালি নানা রকমের চর্চা করেছে। হরিদাসের বুলবুল ভাজা, মহারানী ভিক্টোরিয়া, এই ভাজা খান রোজকে নিয়া, মনে আছে সেই? তা যাই হোক, এই মহারানী ভিক্টোরিয়া তিনি একজন জার্মানকে বিয়ে করেছিলেন, জার্মান রাজপুত্র। তার স্বামীর নাম ছিল প্রিন্স অ্যালবার্ট। আমাদের বাঙালিদের মধ্যে সেই সময় অ্যালবার্ট ছাঁট খুব পপুলার হয়েছিল। জার্মানি হচ্ছে কিন্তু প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনের অরিজিনাল দেশ। মার্টিন লুথার তিনি জার্মানিতেই প্রথম প্রোটেস্ট্যান্টিজমের বীজ বপন করেছিলেন। এবার রোমান ক্যাথলিক, মার্টিন লুথার তো আগে ক্যাথলিক ছিলেন, অগাস্টিনিয়ান মঙ্ক ছিলেন। রোমান ক্যাথলিকরা কি করে, তারা কিন্তু খুব সুন্দর ক্রিপ বানায়। এই যে গোশালায় যীশুখ্রিস্টের জন্মগ্রহণ করছেন, পুরো গোশালাটা তারা বানিয়ে রাখে। এবং এই যে প্রাচ্য দেশ থেকে পণ্ডিতরা আসছেন, তারা হাঁটু গেড়ে বসে নানা রকম গিফট নিয়ে সব কিছু তারা সেট করে রেডি করে রাখে। আর ঠিক 24শে ডিসেম্বর মধ্যরাত্রে যখন তারিখটা পাল্টিয়ে যাচ্ছে, সেই সময় যে ক্রিসমাসের যে মিসা যে হয়, প্রসেশন যে করে আসে, তো যে ফাদার যিনি আসবেন তার কোলে একটা ছোট্ট শিশু যিশুর মূর্তি থাকে, ইনফ্যান্ট জিসাস। সেই মূর্তিটা এনে উনি ক্রিবেতে বসাবেন, আর যেই ক্রিবে বসাবেন অমনি সমুদ্রের দিকে আলো জ্বলে উঠবে। এইভাবে রোমান ক্যাথলিকরা সেলিব্রেট করে। এবার মার্টিন লুথার
উনি প্রটেস্ট্যান্ট, উনি হচ্ছেন সমস্ত রকমের প্রতিমার বিরোধী, ফলে উনি তো ক্রিপ বানাবেন না। ফলে ওনার একটু মনটা খারাপ খারাপ লাগছে, কোথায় যেন একটা মনে হচ্ছে কিছু একটা হলে ভালো হতো। তো জানলার বাইরে তাকিয়েছেন, ওই রকমই 24শে ডিসেম্বরের রাত্রি। তিনি দেখছেন তুষারপাত হচ্ছে, বরফ পড়ছে, এবং পাশে একটা পাইন গাছের ডালটা আস্তে 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 বরফেতে ভরে উঠল, এবং ওনার জানলা থেকে যে আলোটা যাচ্ছে বরফের ওপর পড়ে সেই আলোগুলো যেন ঝিকমিক ঝিকমিক করছে। উনি দারুণ একটা আইডিয়া পেয়ে গেলেন, বাইরে গেলেন এবং এই পাইন গাছটাকে, ছোটো পাইন গাছ ছিল, সেটাকে কেটে উনি ঘরের মধ্যে নিয়ে এসে বসালেন, এবং এবং তার গায়ে নানা রকমের মোমবাতি সাজিয়ে দিলেন। এবং ঠিক যখন মধ্যরাত্রি হলো, আগে ক্যাথলিক চার্চে যেরকম হতো যে যিশুর মূর্তিটা বসলো এবং সমস্ত আলো জ্বলে উঠলো, উনিও তেমনি মধ্যরাত্রিতে সমস্ত মোমবাতিগুলো জ্বালিয়ে দিলেন, এবং পাইন গাছটা ঝকমক 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 করতে লাগলো। তো প্রিন্স অ্যালবার্ট, উনি জার্মান কাইজার বংশের, উনি যখন কুইন ভিক্টোরিয়াকে বিয়ে করলেন, উনি ঘর জামাই হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কুইন ভিক্টোরিয়ার তখন তো সারা পৃথিবী জোড়া ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। তো উনি নিজের দেশ থেকে এই ক্রিসমাস ট্রির কাল্টটা নিয়ে এলেন। তার আগে কিন্তু ক্রিসমাস ট্রি ছিল না। আর কেক যদি বলো, কেকটা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে আসেনি। ইংলিশরা তারা যেটা খায় সেটা হচ্ছে ক্রিসমাস পুডিং। একটা পুডিং বানানো হয় এবং তার মধ্যে একটা কয়েন দিয়ে দেওয়া হয়, এবং এই পুডিংটা সবাই মিলে একসাথে বসে খায়, এবং যার ভাগ্যে কয়েনটা বেরোয় মনে করা হয় যে সামনের বছরটা সে এক্সেপশনালি তার লাকি যাবে। কিন্তু এটা কিন্তু বাঙালিদের মধ্যে পপুলার হয়নি। কোনটা হয়েছে? কেক। কেন হয়েছে? পর্তুগিজদের আনা কেক। আমরা পর্তুগিজ ইনফ্লুয়েন্স শুনলেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে গোয়া। ফ্যাক্ট, রাইট। গোয়া দীর্ঘদিন ধরে পর্তুগিজদের আন্ডারে ছিল। ভারত স্বাধীন হওয়ার পরে পর্তুগিজদের সাথে যুদ্ধ করে গোয়াকে ভারতে আসতে, এগুলো ফ্যাক্ট। কিন্তু বাংলায় পর্তুগিজদের প্রভাব অন্যভাবে এসেছে। বাংলাতে পর্তুগিজ মিশনারিরা, অগাস্টিনিয়ান ফাদাররা, এবং তার পরবর্তীকালে জেসুইট ফাদাররা, তার পরবর্তীকালে কাপুচিনিয়ান ফাদাররা, তারাই কিন্তু প্রথম এসে কনভার্সন শুরু করেন। এই যে গোমেস, রোজারিও, আমি সেন্ট লরেন্সে পড়েছি, ক্যাথলিক স্কুল, প্রত্যেক ক্লাসেই এই গোমেস যে কত ছিল চিন্তা করা যায় না। এরা কিন্তু সবই কিন্তু ওই যখন কনভার্টেড হতো, তখন যে প্রিস্ট কনভার্ট করলেন তার যে পদবি, সেই পদবিটাই কিন্তু এরা পেত। ডিগামা, এখনও আমরা নিউ মার্কেটে গেলে এমএক্স ডিগামার দোকান, সব এগুলো পর্তুগিজ পদবি। তো পর্তুগিজ কালচারটা বাঙালিরা তাদের মতো করে নিয়েছে। এই যে আমরা বলি যে কলকাতায় ক্রিসমাস মানেই হয় বউ ব্যারাক, নইলে পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিটে বিশেষ করে অ্যালেন পার্ক, যেখানে আমরা দেখবো যে পুরো ওই ক্রিসমাস পিরিয়ডটা জুড়ে বিভিন্ন চার্চ থেকে কয়ার হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, মেলা বসেছে, এবং নানা রকম খাবার দাবার ওই তাই সমস্ত হয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু এই বেহালার দিকে যাই, ঠাকুরপুকুর, রাঘবপুর, কবরডাঙ্গা, এইসব এলাকাগুলো, এগুলো একটা সময় এগুলো কলকাতার সাবাবস আমরা বলতাম। এখন এগুলো ভীষণভাবেই মূল কলকাতার অঙ্গীভূত হয়ে গেছে একদম। এখানের কিন্তু যেখানে যে জনগোষ্ঠী, তার একটা বিরাট অংশ, তারা কিন্তু আজ থেকে 400-500 বছর আগে তারা কিন্তু পর্তুগিজ মিশনারিদের দ্বারা তারা কনভার্টেড হয়েছে, এবং তারা যেভাবে তারা ক্রিসমাস সেলিব্রেট করে তার সাথে পার্ক স্ট্রিট কালচারের জাস্ট কোনো মিল নেই। তুমি যদি ক্রিসমাসের সময়টাতে যাও, এই আজকে যারা আমাদের পডকাস্ট শুনছেন তারা তো ক্রিসমাসের আগেই এটা শুনছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা কবরডাঙ্গা, রাঘবপুর, ঠাকুরপুকুর, এইসব টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে যান, সেখান থেকে দেখবেন কবরডাঙ্গার অটো ছাড়ছে, কবরডাঙ্গা অটো, ঠাকুরপুকুর সব অটো করে যেতে পারবেন। কি দেখবেন বিভিন্ন ক্লাবগুলো মোড়ে মোড়ে তারা বিরাট বিরাট ক্রিপ বানিয়েছে।
25 তারিখ অনওয়ার্ডস। 24 তারিখ কিন্তু তারা সারা রাত্রি ধরে ক্রিপ সাজাচ্ছে। আমরা যেরকম ছোটবেলায় সরস্বতী পুজোর আগের দিন রাত্রিটা আমরা সারা রাত ধরে ঠাকুর সাজাতাম, আর ওই রাত সারা রাত্রি ধরে জাগা, ওইটা ভীষণ আনন্দ। ওই সব জায়গায় গিয়ে দেখবো এই ছেলেরা, ইয়াং ছেলেরা, মেয়েরাও আজকাল তারা সারা রাত্রি ধরে তারা ক্রিপ সাজাচ্ছে। এবং এই যে গোশালাগুলো, আমাদের এখানে যেরকম দুর্গাপুজো আমরা নানা রকম থিম দেখি, ওখানেও নানা রকম থিম দেখবো, বিভিন্ন থিমের গোশালা। শুধু তাই নয়, বিভিন্ন কম্পিটিশান হচ্ছে, হ্যাঁ, শ্রেষ্ঠ ক্রিপ। আর কি দেখবো? আর দেখবো 24শে ডিসেম্বর সারা রাত্রি জুড়ে যিশু কীর্তন হচ্ছে, আর সেগুলো কিন্তু খোল করতাল বাজিয়ে। এবং বিভিন্ন দল আছে, এবং অনেক দলের নেতৃত্বে ফাদাররা রয়েছেন, আবার অনেক দলের কোনো ফাদার টাদার নেই, এমনি মানুষরা রয়েছে। তারা খোল করতাল বাজিয়ে যিশুর জন্ম কাহিনী, অপূর্ব সুন্দর খ্রিস্ট কীর্তন। এবং সেখানে দেখব, যেমন ধরো ওইখানে রাঘবপুরেতে সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে। আমাদের পার্ক স্ট্রিটের যে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেই কলেজেরই শাখা। কিন্তু রাঘবপুরের সেন্ট জেভিয়ার্স কলেজ হচ্ছে বাংলা মিডিয়াম। ওখানে কিন্তু বাংলা মিডিয়ামেতে বিকম, বিএ, এই সমস্তগুলো পড়ানো হচ্ছে, সেম জেসুইট ফাদারদের। এবং ওখানে আমাদের যেরকম সেন্ট জেভিয়ার, সেন্ট লরেন্স জেসুইট ফাদারদের স্কুল রয়েছে, মানে কলকাতার এই মধ্য অঞ্চলটাতে। ওখানে আছে সেন্ট পলস। তো সেখানে আমি দেখেছি ধুতি পরা জোসেফ, শাড়ি পরা মেরির হাতে আবার শাখাও রয়েছে, মাথায় সিঁদুর রয়েছে, শাড়ি পরা মা মেরি, তার কোলে ছোট্ট শিশু যিশু। আর যেসব ওই রাখালরা এসেছে, মেষপালকরা এসেছে, তারা লুঙ্গি পরা, গ্রামের গরিব লোক। আর যে সমস্ত এই ওয়াইজ ম্যান ফ্রম দ্য ইস্ট এসেছে, তারা কিন্তু সব রাজা মহারাজা, রাজপুত রাজাদের তাদের পোশাক, অর্থাৎ ভীষণভাবে ইন্ডিয়ানাইজেশন হয়েছে। তো বেসিক্যালি পুরোটাই আমাদের মতন করে অ্যাডাপ্ট হয়েছে। ওই যে বললাম, আত্মীকরণ। খ্রিস্ট ধর্ম একটা ধর্ম, রাইট, একটা বিশ্বাস। খ্রিস্ট ধর্ম যখন যে দেশে গেছে, তখন সেই দেশের সংস্কৃতিটাকে নিজের মতো করে নিয়েছে। এবং সেই জন্যেই এই যে যারা পর্তুগিজ মিশনারিদের দ্বারা যারা কনভার্টেড হয়েছে, যারা কিন্তু ব্রিটিশদের দ্বারা কনভার্টেড হয়নি, পর্তুগিজ মিশনারি অনেক দিন আগে থেকে হয়েছে, তারা কি বলে, আমার ছাত্ররা সেন্ট জেভিয়ার্সে পড়াতাম, কিছু ছেলে ছিল যারা ওইসব একটু দূর হয় কিন্তু ওখান থেকে আসতো, তারা যেরকম বলতো, আরে পিঠে পুলি ছাড়া ক্রিসমাস কি, বড়দিন কিসের? ও আচ্ছা, ওখানে কেক কালচারটা নেই। না, কেক কালচারটা এখন ইদানিংকালে ঢুকেছে। আচ্ছা আচ্ছা, এখন এমন একটা গ্লোবালাইজেশন হয়েছে, এখন তুমি দেখবে যে ইভেন ধরো সাইকেল রিক্সা চালায়, সেও দেখবে কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাচ্ছে, একটা 50 টাকা দামের ফ্রুট কেক সে বাড়িতে হ্যাঁ, ফলে এখন কেক কালচারটা ঢুকেছে। কিন্তু আমি তো সেন্ট জেভিয়ার্সে 33 বছর ধরে পড়িয়েছি, এবং তার আগে আমি নিজে সেন্ট লরেন্সে পড়েছি। তো আমার যারা বন্ধু বান্ধব সেখানে দেখেছি, তখন কিন্তু তাদের বাড়িতে ক্রিসমাস ট্রিও দেখতাম না, কেক হতো না, তারা পিঠে পুলি, হ্যাঁ পিঠে পুলি, নানা রকমের পিঠে পুলি। এই সময় তো নলেন গুড় উঠছে, ক্রিসমাস তো পৌষ মাসে, পৌষ মাসে তো নলেন গুড় উঠছে। আর তারা বলতো ইস্টারে কি, ইস্টারে যেরকম আমরা শুনি ইস্টার এগস, না, দই মিষ্টি বিশুদ্ধ বাঙালি। তাহলে আমরা সবাইকে অনুরোধ করব, যারা দেখছেন, যে আপনারা পার্ক স্ট্রিটে গোঁতাগুঁতি না করে, বিশেষত যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি কোনো টিভি চ্যানেলের কেউ যদি দেখেন, আপনারা যান এবং দেখবেন কি দারুণ মেলা বসেছে ওইখানে। যখন এই ঠাকুরপুকুরটা আপনি ঢুকছেন, ওখানে একটা চার্চ আছে, সেন্ট পলস চার্চ, প্রোটেস্ট্যান্ট চার্চ। জিলিপি পাওয়া যাচ্ছে, তারপরে আচার পাওয়া যাচ্ছে, কৃষ্ণনগরের মাটির পুতুল পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এই পুতুলের মধ্যে দেখবেন নানা রকম খ্রিস্টান সেন্ট, আচ্ছা, তাদের মূর্তি। আবার তার পাশাপাশি রাধাকৃষ্ণও আছেন, মা সরস্বতীও আছেন। স্যার, পর্তুগিজদের আর কি কি অবদান রয়েছে যেটা এখনো দেখা যায় বাঙালি কালচারের মধ্যে? অবদান বলবো না, পর্তুগিজদের থেকে যেমন ধরো বাংলা ভাষাটা যদি আমরা দেখি, আলমারি, বারান্দা, এগুলো সাবান, এগুলো সব কিন্তু পর্তুগিজ শব্দ। অর্থাৎ এগুলো অরিজিনালি কিন্তু পর্তুগিজ মিশনারিরা
হাতে করে নিয়ে এসেছিল। আগে কিন্তু আমরা সাবান মাখতাম না, এখনও দুর্গাপুজোর সময় মায়ের যে মহাস্নান হয় সেখানে কিন্তু সাবান ব্যবহার করা হয় না, সেখানে কিন্তু নানা রকমের মাটি ব্যবহার করা হয়। তো এগুলো তো আছে। ইভেন আতা, পর্তুগিজরা নিয়েছে, আতা একটা পর্তুগিজ শব্দ। পাউরুটি, পাও, পাও হচ্ছে পর্তুগিজ ভাষায় পাও মানে ব্রেড। ওকে, আমরা কি করছি, আমরা বলছি পাউরুটি। বম্বে সাইডে গেলে ওটা হয়ে যাচ্ছে পাও ভাজি। পাও ভাজি কি, ওই রুটির মধ্যেই তো ভাড়া সবজি পাও। দিয়ে ভাড়া পাও। তবে পর্তুগিজদের মেন অবদান হচ্ছে মিষ্টির ক্ষেত্রে সন্দেশকে নিয়ে আসা। ছানা বা সন্দেশকে নিয়ে আসা, এটা ভুল বললাম, আগেও সন্দেশ ছিল, কিন্তু সেই সন্দেশগুলো কীরকম হতো, সেগুলো ময়দা দিয়ে আর চিনি দিয়ে হতো। আমরা বিবেকানন্দের ছোট মেজো ভাই মহেন্দ্রনাথ দত্ত, তার পুরনো কলকাতার গল্প যেগুলো আছে সেখানে উনি প্রচুর কিছু উনি লিখেছেন, এবং মহেন্দ্রনাথ দত্ত তিনি খুব অথেন্টিক লেখেন। তিনি লিখছেন সেই সময় যে সন্দেশ পাওয়া যেত সেটা কি না, দোদো সন্দেশ। সেটা বড় বড় দুটো বাতাসা, সেটাকে ওই ময়দা দিয়ে পাক করে একটা মিষ্টি বানানো হতো। আর কি হতো, মন্ডা মেঠাই, আমরা বলি না মন্ডা মেঠাই, এই মন্ডা বলো মেঠাই বলো, মেঠাই কুমড়োর মেঠাই এখনও কেকের মধ্যে দেওয়া হয়, কুমড়োকে জাল দিয়ে বিয়ে করে। আর মন্ডা কি, মন্ডা হচ্ছে আবার ওই ময়দাকে চিনি দিয়ে বানানো হয়। এবার ছানার কিন্তু আমাদের কোনো ব্যবহার ছিল না। কেন না, আমাদের এখানে গরুকে খুব পবিত্র প্রাণী হিসেবে মনে করা হয়, গো মাতা, গো দুগ্ধ। এবার ছানাটা কখন হয়, দুধ যখন নিজে থেকে নষ্ট হয়ে যায় তখন সেটা ছানা হয়ে যায়। এবার স্বেচ্ছায় দুধকে নষ্ট করা, ছানা কাটানো, যার জন্য আমরা এখনো বলি ছানা কাটা, ট্রু, ছানা কাটা একদম। এই যে এটা একটা ভীষণ বড় স্যাক্রিলেজ হিসেবে মনে করা হতো। একটু খেয়াল করে দেখো, আমরা যখন কোনো মন্দিরে পুজো দিতে যাই, ধরো কালীঘাট বলো, দক্ষিণেশ্বর বলো, বা যে কোনো জায়গায়, আমরা কিনি এই প্যাড়া। প্যারা নিয়ে যাই। প্যাড়া কিসের মিষ্টি? ক্ষীরের মিষ্টি। তো আমাদের দেশে সারা গোটা ভারতবর্ষেই ট্র্যাডিশনালি মিষ্টি বলতে আমরা ক্ষীরের মিষ্টি বলতাম। নানা রকমের ক্ষীর, নানা রকমের পায়েস, এছাড়াও তো লাড্ডু, এগুলোই ছিল আমাদের মিষ্টি। এবার এই পর্তুগিজরা এরা প্রচণ্ড চিজ ভালোবাসত। এরা এসে দেখলো যে সে আশ্চর্য দেশ, এখানে চিজের নাম কেউ শোনেনি। এবার তখন তো আর রেফ্রিজারেটর ছিল না, এবং তখন এই এত কিছু কমিউনিকেশন সিস্টেম হতো তখন, মানে জাহাজে আসতে গেলে তো বেশ 5-6 মাসের ব্যাপার। তারা কি করলো, তারা দুধ কেটে ছানা বানালো, এবং সেই ছানাটাকে তারা এরকমভাবে কাপড়ে মুড়ে জলটাকে ঝরিয়ে তার তলায় তারা খইয়ের আগুন দিয়ে সেই ছানা থেকে একটা যেটা বেরোলো সেটা তারা নাম দিল কটেজ চিজ। ঘরে ঘরে তৈরি হতো, খেয়াল করে দেখো এখনও কিন্তু ছানার ইংরেজি নাম কি, কটেজ চিজ। এবং এই এখনও এই যে পর্তুগিজরা যেভাবে করতো, এবং এই ছানাটা শেলফ লাইফ বাড়াবার জন্যে তাতে তারা প্রচুর পরিমাণে নুন দিত। তো এই গোল গোল এখনও কিনতে পাওয়া যায় নিউ মার্কেটে, ওখানে গিয়ে বলতে হবে ব্যান্ডেল চিজ। ওকে, ব্যান্ডেল চিজ কেন, কেননা ব্যান্ডেলটাতে ওইখানেই কিন্তু পর্তুগিজদের ঘাঁটি ছিল। সবচাইতে বড় ক্যাথেড্রাল, ব্যান্ডেল ক্যাথেড্রাল, এটা পর্তুগিজ মিশনারিদের। সেই জন্য এখনও ব্যান্ডেল চিজ পাওয়া যায়, কিন্তু এত বেশি নুন থাকে যে ওটাকে নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নুনটাকে তুলে তবে খাওয়া যায়। যাই হোক, পর্তুগিজদের দৌলতে বাঙালি খ্রিস্টানরা ছানা খেতে শিখলো, এবং সেই ছানা থেকে, ছানার সাথে গুড় দিয়ে, তখনও চিনি এতটা পপুলার হয়নি, মিষ্টি তৈরি হতে শুরু করলো, যেটা কিন্তু বাঙালি হিন্দুরা সাধারণভাবে খেত না। তারপরে কলকাতা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেন ট্রেডিং সেন্টার হলো, তখন দেখা গেল যে ইংরেজরাও ছানা খেতে শিখে গেছে, তারাও খুব ভালো করে কটেজ চিজ খাচ্ছে, নিজেদের দেশে বেটারা খায়নি, এখানে এসে খাচ্ছে। এবং সেই ছানা থেকেই কিন্তু রসগোল্লা, এই যে রসগোল্লা তৈরি করা, আমরা জানি যে রসগোল্লা একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। এইটা নিয়ে একটা সিনেমাও হয়ে গেছে, পপুলার সিনেমা রসগোল্লা। হ্যাঁ,
এবং সন্দেশে তো চরিত্রটাই বদলে গেল। আজকে কিন্তু আমরা ছানা সন্দেশ ছাড়া, সন্দেশ বলতে অ্যাকচুয়ালি সন্দেশ কথাটার মানে হচ্ছে খবর নেওয়া। আগেকার দিনে নিয়ম ছিল যে ধরো মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ে এবার শ্বশুরবাড়ি চলে গেছে, এবার বিভিন্ন উৎসবের সময় বাপের বাড়ি থেকে তত্ত্ব যেত। তত্ত্ব করা মানে তত্ত্ব তাল্লাশ করা, খবর করা, মেয়ে কেমন আছে, কারণ যে নিয়ে যাবে সে তো একটু খবর পাবে মেয়ে কেমন আছে। তো এই তত্ত্বেতে যে মিষ্টি যেত সেই মিষ্টিগুলোকে সন্দেশ বলা হতো। সেই মিষ্টিগুলো সবই হচ্ছে ওই যে বললাম, ওই লাড্ডু নয় গজা, সব ক্ষীরের মিষ্টি, নইলে ময়দার মিষ্টি। এই যে ছানার সন্দেশ, এটা কিন্তু পর্তুগিজের অবদান, যেটা ব্রিটিশ প্রভাবে বাঙালির সৃজনশীলতা, এবং এখনও সারা ভারতে এই যে ছানার মিষ্টির দোকান যেখানে পাওয়া যায় সেগুলো সব বলে বেঙ্গলি সুইটস। অ্যান্টনি ফিরিঙ্গিও তো পর্তুগিজ ছিলেন। হ্যাঁ, অ্যান্টনি ফিরিঙ্গির বাবা তিনি প্রথম বাংলায় আসেন, এসে তারা নুনের ব্যবসা করতেন, এবং অ্যান্টনি ফিরিঙ্গির রক্তে ছিল মিউজিক। পর্তুগালের লোক, তারা কিন্তু ভীষণ, তারা একটা সুরেলা জাতি, এবং অ্যান্টনি তিনি কিন্তু এদেশের গান তিনি ভালোবেসে ফেললেন, এবং এদেশের তিনি ভাষা শুধু শিখলেন না, তার ইচ্ছে ছিল কবির লড়াই করবেন। এবার কবির লড়াই করতে গেলে সেখানে কিন্তু অনেক কিছু জানতে হয়, বিশেষত পুরাণের গল্পগুলো জানতে হয়, তাহলে কবির লড়াই হবে না। অ্যান্টনি নিজের চেষ্টায় শিখলেন, তারপরে তিনি বিয়ে করলেন। সেই সময় সতীদাহ প্রথা চালু ছিল। কেউ মারা গেলে তার স্ত্রী, তাকে স্বামীর চিতায় অনেক সময় হতো নেশা করিয়ে, আবার অনেক সময় এরম হতো যে মৃত্যুর পথযাত্রী বৃদ্ধ, তার সাথে নতুন কোনো কিশোরী মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হলো সতী হওয়ার জন্যে। বলা হতো দোসর নেবে, ও এমনি যাবে না, ও দোসর নেবে। তো অ্যান্টনি একদিন দেখতে পাচ্ছেন যে ওই রকম সতীদাহের তোড়জোড় চলছে। একটি অল্প বয়সী মেয়েকে, সে সুন্দরী কি অসুন্দরী বোঝার উপায় নেই, কেননা তো ঘোমটা দেওয়া আপাদ মস্তক। তাহলে অ্যান্টনি সেই বোধটা কাজ করেন যে সুন্দরী মেয়ে, তিনি দেখছেন একটি মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার উদ্যোগ হচ্ছে। তিনি হৈ হৈ করে তার সাথে যে কজন ছিল তিনি সেখানে, এবং মুহূর্তের মধ্যে সবাই পালালো। কেন? অ্যান্টনি হচ্ছেন পর্তুগিজ, তার মানে ম্লেচ্ছ। অ্যান্টনি সোনালি দাড়ি, সোনালি চুল, ম্লেচ্ছ ছুঁয়ে দিলে জাত চলে যাবে। এই জাত হারানোর ভয়ে মুহূর্তের মধ্যে জায়গা ফাঁকা, অ্যান্টনি মেয়েটিকে উদ্ধার করে বিয়ে করলেন। সেই মেয়েটি কিন্তু হিন্দুই রয়ে গেল, এবং তার খুব ইচ্ছে হলো, অ্যান্টনির তখন নাম হয়েছে, অ্যান্টনি বাংলা শিখেছেন, বাংলা ইতিহাস পুরাণ ভালো করে আয়ত্ত করেছেন। কবিগানে কিন্তু মুখে মুখে ওই পয়েন্টে দাঁড়িয়ে গান বাঁধতে হতো, তাতে তার নামও হয়েছে, কিছু অর্থ উপার্জনও হচ্ছে। তো অ্যান্টনির স্ত্রীর খুব ইচ্ছে হলো বাড়িতে এবার দুর্গা মণ্ডপ করবেন, বাড়িতে মাকে আনবেন, দুর্গা পুজো করবেন। তো অ্যান্টনি তখন গান গাইতে তিনি কলকাতায় এসেছেন। টাকার জোগানটাও তো চাই, বড় বড় বাবুদের বাড়িতে যেখানে দুর্গা পুজো হবে সেখানে তো কবিগান হবে। তিনি এসেছেন, তিনি ছিলেন না। পুজোর ঠিক মুখে মুখে আগুন লাগিয়ে দিল, ওই ধর্মান্ধরা আগুন লাগিয়ে দিল চণ্ডী মণ্ডপে, এবং দুর্গা প্রতিমার সাথে অ্যান্টনির স্ত্রীও পুড়ে মারা গেলেন। স্যার, এই নিয়ে তো দুটো ছবিও রয়েছে, একটা অ্যান্টনি ফিরিঙ্গি যেখানে উত্তম কুমার অপূর্ব অ্যাক্টিং করেছে ওই ছবিটাতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, রাইট। আরেকটা ছবি হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় জাতিস্বর, যেখানে এই পুরো ঘটনাকে তুলে ধরা হয়েছে, ঘটনাকে এক্সটেনশন করা হয়েছে, সেটাকে আবার একটু অন্যভাবে, মানে এটা কি জাতিস্বরটাকে আমরা অ্যান্টনি ফিরিঙ্গি সিকুয়েল বলতে পারি। উনি কালী প্রতিষ্ঠাও করেছেন, আর সেই পুজো এখনো চলছে। হ্যাঁ, ফিরিঙ্গি কালী, তার নামই কিন্তু ফিরিঙ্গি কালী। এই যে স্ত্রী মারা গেলেন, স্ত্রীর স্মৃতিতে অ্যান্টনি কালী প্রতিষ্ঠা করলেন, এবং কলকাতায় সেখানে তো আবার বলছি, তখন সেখানে তো ব্রিটিশ
শাসন চলছে সেখানে ওইভাবে ধর্মান্ধদের, সেই কালীর কিন্তু পুজো এখনও চলছে এবং সেই কালীর নাম ফেরিঙ্গি কালী তৎকালকারে। এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। এই ক্রিসমাসের সময় তুমি যদি বাগবাজার স্ট্রিটে যাও, দেখবে গোটা বাগবাজার স্ট্রিট জুড়ে দারুণ আলো দিয়ে সাজিয়েছে। যে আলো পার্ক স্ট্রিটে যে আলোকসজ্জা হয় তার থেকে কোনো অংশে কম নয়। এবং ওই মেলা হচ্ছে, মেলা বলতে ফুটপাতের ধারে এরা বসে টসে একটা জমজমাট মেলা হচ্ছে। আর ওইখানে হচ্ছে পৌষ কালী পুজো। এই সময় এই পৌষকালীর ব্যাপারটা বলছি। এই গোটা এই যে সময়টা, এই যে ডিসেম্বরের মাঝখান থেকে জানুয়ারি মাঝখান অবধি হচ্ছে পৌষ মাস। এবার পৌষ মাসে নতুন ফসল ওঠে এবং সেই সময়টাতে কালী দর্শন করা একটা খুব পুণ্যের কাজ বলে মনে করা হয়। যদিও কোনো পঞ্জিকাতেই আমরা পৌষকালী পুজোর কোনো ডেট পাবো না, কিন্তু গোটা পৌষ মাস ধরেই ভক্তরা কালী দর্শন করতে যান। তো 1920 সাল নাগাদ, এক্স্যাক্ট সালটা বলতে পারবো না, সেই সময় স্বদেশী মুভমেন্ট চলছে। তখন এই যে ক্রিসমাস স্ট্রিট সিজনটা, ব্রিটিশ আমলে এইটা ছিল সাহেবদের সবচাইতে বড় ধুমধামের জায়গা। আর পার্ক স্ট্রিট চৌরঙ্গি এটা ছিল পুরোপুরিভাবে সাহেব পাড়া। নেটিভদের, মানে ইন্ডিয়ানদের নেটিভ বলা হতো, কালা আদমি বলা হতো, দে ওয়ার নট ওয়েলকাম। তো কিছু এই বাগবাজারের ওই অঞ্চলের কিছু ছেলে তারা ওই রকম সাহেব পাড়ায় আলো দেখতে গিয়ে পুলিশের রুলের গুঁতো খেয়ে তারা ফেরত চলে আসে। তাদেরকে হাট যাও নেটিভ হাট যাও করে ভাগিয়ে দেওয়া হয়। তখন সারা দেশ জুড়ে স্বদেশী আন্দোলন চলছে। তারা বলে যে সাহেবদের আমরা দেখিয়ে দেব আমরাও আলোকসজ্জায় তাদের থেকে কিছু কম যাই না। চন্দননগরের আলোকসজ্জার কথা আমরা জানি। তারা বলছে আমরাও কিছু কম যাই না, সাহেবদেরকে আমরা দেখিয়ে দেব। এই বলে তারা চ্যালেঞ্জ নিয়ে তার পরের বছর থেকে এই যে ক্রিসমাসের সিজনটাতে তারা বাগবাজার স্ট্রিটে তারা স্বদেশী মেলার আয়োজন করা শুরু করলো। কিন্তু আমাদের কি, সেই স্বামীজি বলেছেন না, বিবেকানন্দ বলেছেন যে আমাদের অ্যাট দ্য কোর অফ আওয়ার এক্সিস্টেন্স হচ্ছে ধর্ম। কিছু একটা পুজো ছাড়া মেলা জমবে না। কিন্তু এই সময় তো ক্রিসমাসের সময় তো কোনো পুজো নেই। তো ওনারা দেখলেন যে আরে এটা তো পৌষ মাস, তাহলে পৌষ মাসের যে কোনো সময়তেই পৌষকালীর আরাধনা করা যায়। ফলে ওনারা শুরু করলেন পৌষকালী পুজো। এই পুজোটা শুরু হতো, এই পুজোর যে আমন্ত্রণ অধিবাস এটসেট্রা, পুজোটা শুরু হতো 24শে ডিসেম্বর সন্ধে, ক্রিসমাস ইভ সন্ধে। মেন পুজোটা হবে ক্রিসমাসের দিন, তারপরে বিসর্জন হবে 31 ডিসেম্বর, নিউ ইয়ার্স ইভ। এবং মাঝখানের দিনগুলোতে সেখানে নানা রকম যাত্রা, নাটক, থিয়েটার, অমুক তমুক, কথা বলা পুতুল, সেই সময় স্বদেশী যা কিছু সেটা হতো বিরাট। ওইটা যেন পার্ক স্ট্রিটের চ্যালেঞ্জ ছিল। তারপরে 1947 দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে অবভিয়াসলি তখন আর সাহেবদের চ্যালেঞ্জ করার সাহেবরাই নেই, তাহলে সাহেবদের চ্যালেঞ্জ করার জায়গাও নেই। ফলে এই পুজোটা, এই যে পৌষকালীর পুজো, বা আমি মজা করে বলি ক্রিসমাস কালীর পুজো, এই ক্রিসমাস কালী পুজোটা বন্ধ হয়ে গেল। তারপর যখন আমাদের এই 2000 সাল যখন আসছে, নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দ, তখন সব জায়গাতেই একটা সেই নতুন কিছু করতে হবে। আর আমরা যখনই নতুন কিছু করতে হবে তখনই কিন্তু আমরা আমাদের পুরনো ঐতিহ্যের দিকে আমরা তাকাই, আমরা খুঁজতে চেষ্টা করি কি আমরা সেখান থেকে আমরা আহরণ করতে পারি। ফলে এই 2000 সাল থেকে আবার নতুন করে পৌষকালীর পুজো বাগবাজার স্ট্রিটে চালু হলো, এখনও ধুমধাম করে চলছে। এবং এটা চালু করার পেছনে যার অবদান সবচাইতে বেশি ছিল, তিনি হচ্ছেন সুভাষ চক্রবর্তী। সেই সময় উনি বামফ্রন্টের মন্ত্রিসভা একজন খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন। এবং আমরা জানি যে সুভাষ চক্রবর্তী তিনি কিন্তু এমন অনেক কিছু করেছেন, সেই হোপ 86 থেকে শুরু করে অনেক কিছু করেছেন যেটা পার্টির অফিসিয়াল লাইনের সাথে মেলেনি। মনে রাখতে হবে সুভাষ চক্রবর্তী কিন্তু বাগবাজার এলাকার এমএলএ ছিলেন না,
তিনি অন্য জায়গার এমএলএ ছিলেন, কিন্তু তার এবং তার বন্ধুদের উদ্যোগে আবার এই 2000 সাল থেকে আবার এই পৌষকালী পুজোটা চালু হয়, এখনও চলছে। এবং আবার আরেকবার আমি বলছি, যারা এই পডকাস্টটা দেখছেন, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, ঠাকুরপুকুর, কবরডাঙ্গা সেগুলো তো যাবেনই, সেখানে তো বাঙালি ক্রিসমাস দেখবেন, পিঠেপুলি খাবেন। এখানে চলে আসুন, বাগবাজারে একটু দেখুন যে কীরকম স্টার, দেখবেন যে আলোকসজ্জাগুলো করা হয়েছে, প্রচুর জায়গায় স্টার দেখবেন, প্রচুর জায়গায় আলোকসজ্জায় ক্রিসমাস ট্রি দেখবেন, এবং মা কালীর যে প্রতিমা দেখবেন, খুব স্নিগ্ধ প্রতিমা। এবং সাধারণত মা কালীর দুপাশে, সব জায়গায় থাকে না, যারা আর কি সাইড পুতুল যারা দেয়, তারা কি করে, সেই রাক্ষসী, ডাকিনী, যোগিনী, তারা সেই ছেড়ে খাচ্ছে, বিভৎস কিছু মা কালী দু সাইডে দেয়। এখানে এসে দেখবেন দুপাশে যারাই আছেন, জানি না এবছর কে থাকবেন, কিন্তু সবসময় খুব শান্ত স্নিগ্ধ মূর্তি থাকে। কখনো কখনো আমি দেখেছি এমনকি শ্রীচৈতন্যদেব, তার এদেরও মূর্তি দেখেছি, আবার এরকমও দেখেছি যে এই হরিণ নিয়ে শকুন্তলা, এরকম, কিন্তু খুব শান্ত স্নিগ্ধ মূর্তি। তবে হ্যাঁ, এখন একটা পরিবর্তন হয়েছে। আগে যেটা হতো 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভে আমন্ত্রণ দিবস হতো, এখন তার বদলে হয় উদ্বোধন। কারণ এখন সব জায়গাতেই উদ্বোধনটা একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, বড় বড় নেতারা আসেন, পুজো উদ্বোধন হয়। আর 31 ডিসেম্বর, আগে দেখবেন এই যে নিউ ইয়ার্স ইভ, এটা কিন্তু একমাত্র উচ্চবিত্ত এবং যারা ক্লাব কালচার তাদের মধ্যেই ছিল। এখন তো দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় ঢাক বাজিয়ে বর্ষবরণ হচ্ছে। ফলে এখন আর বিসর্জনের প্রসেশনটা 31 হয় না, কয়েক বছর আগে ওটা 30 চলে এসেছিল, গত বছর ওটা 29 হয়েছে, সো দ্যাট পিপল আর ফ্রি, they can celebrate the new year properly. they can celebrate the new years. ফলে এই যে আত্মীকরণ, এই যে ক্রিসমাসে কালী পুজো, এটা বোধহয় শুধু এক জায়গাতেই হয়, কাজে এটা মিস করবেন না, এটা মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ স্যার, এই এপিসোডটা খুবই এনলাইটনিং ছিল। আর আমরা আরেকটা সাইড অফ ক্রিসমাস, যেটা স্পিরিচুয়াল সাইড অফ ক্রিসমাস, আমরা আরেকটা এপিসোডে সেটা নেব। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং অ্যাগেন। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণম অস্তু।